আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ফুটবলে কি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ, ফেডারেশন কাপ, সেগুলো একেবারে শেষের পথে। যেহেতু ফুটবলিং সিজনটা মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং সেটা ইউরোপিয়ান এন্ডে বলি, বাংলাদেশের এন্ডেও বলি, সবকিছু কিন্তু শেষ হচ্ছে। বাট সেই যে শিরোপা রেসে কে থাকছে, কে রেলিগেটেড হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগে, সেগুলোর পাশাপাশি সবচেয়ে বড় যে প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ মেন্স ফুটবল টিমের হেড কোচ কে হতে চলেছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 22 জনের একটা শর্ট লিস্ট সেটা বাফুফের কাছে পৌঁছেছে এবং সেখানে যে কমিটিটা রয়েছে তারা বাছ বিচার করবেন শর্ট লিস্টের পর। এখন বাকি যে কাজটা, সেখানে বাফুফের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, সবাই মিলে অ্যাকচুয়ালি ওই কমিটির সঙ্গে বসে তারা একটা ফাইনাল সিদ্ধান্তে আসবেন যে আসলে কোন কোচটাকে বাংলাদেশের নেক্সট হেড কোচ হিসেবে তারা বেছে নেবেন। খুবই খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টে আমরা কিন্তু আছি। এবং আগেও একটা ভিডিওতে আমি আসলে মেনশন করেছিলাম যে আমার পছন্দের কিছু কোচদের তালিকা দিয়েছিলাম, ইউরোপিয়ান ক্রেডেনশিয়ালস আছে কিংবা এশিয়াতে ভালো কাজ করেছেন, এই ধরনের এক্সপিরিয়েন্সড যারা কোচরা ছিলেন, সেই ধরনের কোচদের মধ্য থেকে যদি বাংলাদেশ কাউকে খুঁজে বের করতে পারে, সেটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার হতো। একটা জিনিস একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হচ্ছে যে বাফুফে ডেফিনেটলি যখন তারা বাছাই করছে কোচটা, তারা অবভিয়াসলি তার সঙ্গে যখন নেগোশিয়েট করবে বা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে যখন তারা ইন্টারভিউয়ে যাবে, একটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে তাদের ওয়েজেস। হাভিয়ার কাবরেরা, যতটুকু আমরা জানতাম যে $13,000 প্রতি মাসে এরকম একটা পেমেন্ট তিনি নিতেন, তার বেতন ছিল এরকম। বাট এখন যেই ধরনের হাই প্রোফাইল কোচদের নাম আমরা শুনছি শর্ট লিস্টের মধ্যে আছেন, এদেরকে আসলে এত কম প্রাইসে পাওয়া সম্ভব কিনা আমি জানি না। যারা একটু লোয়ার প্রোফাইলে আছেন প্রবাবলি তারা এই ধরনের সিমিলার বেতনে রাজি হয়ে যেতে পারেন, বাট সেটা বাংলাদেশের জন্য কতটুকু আইডিয়াল, আমরা কি বেস্ট ইন ক্লাস হেড কোচকে নিয়োগ দিতে পারবো কিনা, সেটাই আসলে বাফুফের ক্ষেত্রে বড় প্রশ্ন। এবং ওই ফিনান্সিয়াল দিকটায় আমার মনে হয় তারা কার সাথে নেগোশিয়েট করতে পারবে, সেটাই একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় হয়ে থাকবে। তবে আমি কেন এতদিন পর ফুটবল নিয়ে একটা ভিডিও আসলে করছি, তার কারণটা হচ্ছে গতকাল আমি মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখি যে ক্রিস কোলম্যান, তিনিও নাকি এই শর্ট লিস্টে আছেন, বা তাকেও নাকি বাফুফে দেখছে তাদের নেক্সট হেড কোচ হিসেবে নেওয়া যায় কিনা বা নিয়োগ দেওয়া যায় কিনা। ক্রিস কোলম্যানকে যারা যারা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতেন তারা খুব ভালো মতনই চেনার কথা, কারণ সেই 2003-04 মৌসুমে এই সময়ে যখন ফুলহাম দলে তিনি হেড কোচ হিসেবে আসেন, তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তাকে হেড কোচ বানানো হয়, পার্মানেন্ট হেড কোচ। তখন কিন্তু সেই লিগে তিনি ইয়াংগেস্ট এভার প্রিমিয়ার লিগ হেড কোচ ছিলেন। তখনও তার বয়স বোধ হয় 36-37 এরকম একটা এইজের ছিলেন। তো তাকে সবসময় বলা হতো দ্য ইয়াংগেস্ট হেড কোচ অফ আ প্রিমিয়ার লিগ ক্লাব। পরবর্তীতে অবশ্য সেই রেকর্ডগুলো এখন ভাঙা হয়েছে, বাট সেই সময়টাই কিন্তু তিনি সেই ইয়াংস্টারটা ছিলেন। মোটামুটি বলা যেতে পারে যে তার ওই সময়কার ফুলহাম দলটায় এডউইন ভ্যান্ডার সার খেলতেন, আরো অনেক তারকা ফুটবলাররা খেলতেন। সো ওই সময়ে তিনি এত ইয়াং এজে যেভাবে করে ফুলহামকে ওই লিগে তিনি 9th পজিশনে বোধহয় শেষ করিয়েছিলেন, সেটা ফুলহামের সেই সময়কার চিন্তা ভাবনা যদি করি, সেই সময়কার রেকর্ড, সেই সময়কার কন্টেক্সট, সেই অনুযায়ী তারা তাদের হাইয়েস্ট এভার প্রিমিয়ার লিগ পজিশনে শেষ করেছিল ইন রিসেন্ট ইয়ার্স, এরকম একটা সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন। সো তার উপর একটা আলাদা এক্সপেকটেশন ছিল, তার ধরনের ফুটবলটা বেশ পজিটিভ ছিল এবং তিনি অ্যাট আ ভেরি ইয়াং এজ এত হাই প্রোফাইল একটা কাজে সফল হয়েছিলেন। তো সেটাই আসলে তাকে আলাদা একটা উচ্চতায় নিয়ে যায়। তবে ক্রিস কোলম্যানের ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে তিনি যদিও ফুলহামের মতো একটা প্রিমিয়ার লিগ টিমকে তিনি কোচিং করিয়েছেন, তারপর অবশ্য ওই প্রিমিয়ার লিগ টিমকে কিন্তু তিনি আর কোচিং করাননি পরবর্তীতে। তার নেক্সট যে সাফল্য, সেটার সাফল্যের জন্য আমাদের চলে আসতে হবে 2014-15-16 এই সময়টা, যখন তাকে ওয়েলস ন্যাশনাল ফুটবল টিম তারা তাকে নিয়োগ দেয়। এবং ওয়েলসের সেই সময়কার হেড কোচ ছিলেন গ্যারি স্পিড। গ্যারি স্পিড ক্রিস কোলম্যানেরই ব্যাচমেট, মানে বেসিক্যালি তারা দুজন একসঙ্গেই ওয়েলস ন্যাশনাল টিমের হয়ে ওই 80s ইনফ্যাক্ট 90s সময়টায় খেলতেন। বাট আনফর্চুনেটলি গ্যারি স্পিড যখন মারা গিয়েছেন, তারপর তার বন্ধু ক্রিস কোলম্যানকেই ওয়েলস ন্যাশনাল টিম তারা নিয়োগ দেয়। এবং তারপরে সাফল্যের কথা তো আমরা জানি। ডেফিনেটলি 2016-র যেই ইউরোটা রয়েছে, যে ইউরোটা পর্তুগাল জিতেছিল, সেই ইউরোর কিন্তু সেমিফাইনাল পর্যন্ত ওয়েলস পৌঁছে গিয়েছিল এবং ক্রিস কোলম্যানের নেতৃত্বেই দলটা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছে, যেটা ওয়েলসের ইউরোপিয়ান কম্পিটিশনের হিসেবে একটা দুর্দান্ত সাফল্য বলা যেতে পারে। এবং গ্যারেথ বেল সহ ওই দলটার মধ্যে অন্য যেসব ওয়েলস তারকা ফুটবলাররা ছিলেন, সবাইকে তিনি আসলে একতাবদ্ধ করে যেভাবে করে সেমিফাইনাল পর্যন্ত নিয়েছেন, সেটা অনেক প্রশংসা কুড়িয়েছিল। এবং সেই সাথে ওয়েলস একটা সময়, মানে তিনি যে সময়ে ওয়েলসের টেনিউরটা নিয়েছিলেন অ্যাজ এ হেড কোচ, তারা কিন্তু ওয়ার্ল্ড ফুটবল র্যাঙ্কিংয়ে বা ফিফা র্যাঙ্কিংয়ে
অষ্টম অবস্থানে চলে গিয়েছিল, টপ 10-এ তারা ঢুকে গিয়েছিল, সেটাও কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। সো ক্রিস কোলম্যান তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে এমন কিছু কাজ করেছেন যেটা পুরো মানে ফুটবল বিশ্বের নজরে এসেছে। সুতরাং অ্যাজ আ হেড কোচ তার প্রোফাইল নিয়ে আসলে আলাদা করে খুব বেশি চিন্তা করার কিছু নেই। তবে ব্যর্থতার গল্পও আছে, যে কোনো ম্যানেজারেরই বা যে কোনো হেড কোচেরই ব্যর্থতার গল্প থাকে। স্যাক্ট হয়ে যান, অনেক সময় মালিক পক্ষের সাথে বনিবনা হয় না, সেখানেও তিনি কাজ করতে পারেন না। ক্লাব যদি ইনভেস্ট না করতে পারে তখন কিন্তু সাফল্যের সম্ভাবনা কমে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ম্যানেজারকেও ছেড়ে দিতে হচ্ছে, এত হাই প্রোফাইল ম্যানেজারকে হয়তো প্রয়োজন নেই। তিনি চ্যাম্পিয়নশিপ বেশ কয়েকটা ইংল্যান্ডের দলকেও কিন্তু কোচ করিয়েছেন বা হেড কোচের দায়িত্বে তিনি ছিলেন। কভেন্ট্রি সিটির কথা বলা যায়, তিনি সেই দলটায় কাজ করেছেন। সান্ডারল্যান্ড, সেখানেও তিনি কাজ করেছেন। সো ওভারঅল তার যে প্রোফাইল, ইংলিশ ফুটবলের সঙ্গে তার যে সম্পৃক্ততা এবং ওয়েলস ফুটবল টিমটাকে তিনি আসলে অ্যাজ আ ন্যাশনাল টিম যেভাবে করে এত দুর্দান্ত একটা সাকসেসের দিকে নিয়ে গিয়েছিলেন, নট মেনি ইয়ার্স আগো, 10 বছরের মতো হবে সেই সময়টা। সো এই ক্রেডেন্সিয়ালগুলো তাকে খুব ইউনিক একটা পজিশনে ফেলে। এমন একজন ম্যানেজার যিনি হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডারের লিগ দলকেও সামলেছেন এবং একটা ন্যাশনাল টিমকেও তিনি ওয়ার্ল্ড লেভেলের একটা সাফল্যের কাছাকাছি নিয়ে গেছেন। সো এই কম্বিনেশন পাওয়া খুবই টাফ, এবং তিনি নিজে যেহেতু ওয়েলশ, একজন ইংলিশম্যানই তাকে বলা যেতে পারে। সো ক্রিস কোলম্যান তিনি আসলে ওই যে বংশোদ্ভূত ফুটবলাররা রয়েছেন যারা বাইরে থেকে আসছেন, তাদের সাথে তার কমিউনিকেশন, কম্বিনেশন, থট প্রসেস এবং যেভাবে করে তিনি ট্যাকটিক্স সাজাতে চান, যেভাবে করে তিনি দলটাকে সাজাতে চান, ওই ব্যাপারগুলো হয়তো বোঝার জায়গাটায় একটা ভালো ব্রিজ হিসেবে তিনি আসলে কাজ করতে পারেন ডিউ টু হিজ ন্যাশনালিটি, এবং সেই সাথে অবভিয়াসলি তার এক্সপিরিয়েন্সের কথা তো বললামই। সো আমার কাছে মনে হয় যে এত হাই প্রোফাইলের কাউকে আমরা আসলে বাংলাদেশের সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের হেড কোচ হওয়ার জন্য ইন্টারেস্টেড, এই ব্যাপারটা কিন্তু এর আগে কখনো শুনি নাই। হি ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট প্রোফাইল অফ হোয়াট ইজ পসিবল ফর বাংলাদেশ মেন্স ন্যাশনাল ফুটবল। এখন প্রবলেমটা হচ্ছে তিনি কি ওই 12-13 হাজার US$ পার মান্থ এই ধরনের বেতনে রাজি হবেন কিনা, সেটা এক। এবং তার আরও বেশ কিছু ডিমান্ডস থাকতে পারে। আমরা ক্লাবগুলোর সঙ্গে তার যে পারফরমেন্স ছিল, কিভাবে তিনি তাদের সঙ্গে থেকেছেন বা কিভাবে কোন কোন কনটেক্সটে তিনি চলে গেছেন বা তাকে স্যাক করা হয়েছে, ওখানেও কিন্তু এই ফিনান্সিয়াল ইস্যুসগুলো, তাকে তার মতো করে কাজ করতে না দেওয়ার যে ইস্যুগুলো, সেগুলো কিন্তু চলে এসেছিল সামনে। সো ক্রিস কোলম্যান প্রবাবলি যদি আসেন, বাংলাদেশের অবভিয়াসলি একটা বিশাল আপগ্রেড হবে ইন টার্মস অফ কোন পার্সোনালটাকে তারা ওই ডাগ আউটে পাচ্ছে, কোন পার্সোনালটাকে তারা হেড কোচ হিসেবে পাচ্ছে। বাট অন দ্য ফ্লিপ সাইড, তাকে যদি সেই ধরনের ফ্যাসিলিটি, লিবার্টি না দেওয়া হয় এবং তিনি যেভাবে দলটা সাজাতে চান সেই ধরনের পারফরমেন্সে আমরা যদি না যেতে পারি, তাহলে ওই যে স্বপ্নটা আমরা দেখছি যে ওয়েলসকে তিনি 88 নাম্বার র্যাঙ্ক থেকে 8th র্যাঙ্ক টিমে নিয়ে এসেছিলেন ফিফা র্যাঙ্কিংসে, বাংলাদেশকেও তিনি হয়তো 181 থেকে 81-এ নিয়ে আসবেন খুব জলদি। এটা করতে হলে কিন্তু তাকে আমাদের অনেক কিছু দিতে হবে। প্রথম কথা হচ্ছে টাকা দিতে হবে, তারপর হচ্ছে যে ফ্যাসিলিটি চাচ্ছেন, যেভাবে দলটা গড়তে চাচ্ছেন, যে ফিলসফিতে তিনি খেলতে চাচ্ছেন, সেটার সঙ্গে আমাদের মানানসই যত ধরনের সাপোর্ট আছে সেটাও দিতে হবে। এখন ফ্যান্স হিসেবে তো আমরা খুব এক্সাইটেড, বাট জিনিসটা হচ্ছে রিয়েলিস্টিক্যালি এটা আসলে কতটুকু ওয়ার্কআউট করবে। আমার এখনো যথেষ্ট সন্দেহ আছে যে ক্রিস কোলম্যান লেভেলের এত হাই প্রোফাইলের হেড কোচ তিনি ইন্টারেস্টেড হলেও আমরা কি আসলে তাকে নেয়ার জন্য প্রস্তুত কিনা, সেখানেই আমার আসলে চিন্তাটা। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাট ক্রিস কোলম্যান যদি চলে আসেন ফর এক্সাম্পল, মানে দিস উড বি ইনক্রেডিবল ফর বাংলাদেশ ফুটবল, এটাতে কোনো সন্দেহই নাই। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের স্বপ্নের ম্যানেজার কাকে চান। নিশ্চয়ই জিনেদিন জিদানের কথা বলবেন না, লিখবেন না, কারণ সেটা একেবারে আনরিয়ালিস্টিক। ক্রিস কোলম্যান তার বাংলাদেশের মেন্স ন্যাশনাল টিমের হেড কোচ হওয়ার ব্যাপারটা আপনাদের কাছে কতটুকু মনে হচ্ছে রিয়ালিস্টিক, কতটুকু মনে হচ্ছে স্বপ্ন, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। যারা প্রিমিয়ার লিগের ফ্যান্স আছেন তারা জানিয়ে দিন ক্রিস কোলম্যানকে প্রথম যখন দেখেছিলেন সেই ফুলহামের হেড কোচ হিসেবে, তখন কতটা এক্সাইটেড এবং এখন সেই নস্টালজিয়াটা আপনাদের কাজ করছে কিনা, সেটাও জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই।